আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামে আইনজীবী আলিফ খুনের ঘটনায় হত্যা মামলা করল তার পরিবার। ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি ১৫। ধর্মকে ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের নিষিদ্ধের দাবি সার্জি সালোমের। যারা দেশকে ভালোবাসে তারা পালায় না, মন্তব্য জামাতের আমিরের। নিজস্ব অর্থায়নে প্রথমবারের মতো জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ইতিবাচক পদক্ষেপ বলছে নৌ পরিবহন সংশ্লিষ্টরা। এবং কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ১১টি দান বাক্সে এবার পাওয়া গেছে ৮,২১,৩৪,০০০ টাকা। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ৩ দিন পর দুটি মামলা করেছে নিহতের স্বজনেরা। শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন ও আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা ভাঙচুরের অভিযোগ তার ভাই বাদী হয়ে মামলা দুটি করেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, হত্যা মামলায় ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছেন আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম। এদিকে ২৬ নভেম্বর আদালতে ইসকন ও চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। ধর্মকে ব্যবহার করে যারা সাম্প্রদায়িক সংঘাত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালোম। ময়মনসিংহে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, নতুন বাংলাদেশে এখনো চক্রান্ত থেমে নেই। ছাত্র জনতার আন্দোলন কোনোভাবে ব্যর্থ হলে গণহত্যাকারী শেখ হাসিনা কারো অস্তিত্ব রাখবে না বলেও আশঙ্কা তার। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এবার সার্জি স্নিগ্ধদের যাত্রা ময়মনসিংহে। নগরীর টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের দেখতে ঢল নামে সর্বস্তরের মানুষের। এ সময় যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে তাকে রক্ষার দায়িত্ব সবার বলে মন্তব্য করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালোম। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই ৫ই অগাস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে, আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম নিয়ে কাউকে বাড়াবাড়ি না করার তাগিদ জুলাই আন্দোলনের অন্যতম এই নেতার। ধর্মকে ব্যবহার করে যদি যে কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয়, সেটা ইসকনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো সংগঠন হোক, যে কোনো ধর্মের হোক, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে। এবং আমরা চাই এরকম উগ্রবাদী যে সংগঠনগুলো রয়েছে যারা ধর্মকে ব্যবহার করে মানুষের ভিতরে এরকম সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সে সকল উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়মনসিংহ বিভাগের ৫৫ জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। যারা দেশকে ভালোবাসে তারা কখনো পালায় না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ ও সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে বলেও জানান দলটির আমির। জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার সহ অন্যান্যরা এক সম্মেলনে বক্তব্য রাখেন। ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র 2 দিনে 5 লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে। এটা কি বাংলাদেশে হয়েছে? কেন হয় নাই? ওরা কাণ্ডজ্ঞানহীন অপদার্থ ছিল, কিন্তু জাতি অত্যন্ত কাণ্ডজ্ঞান সম্পন্ন।
এই জাতি কাণ্ডজ্ঞানহীন নয়, ওরা দেশকে ভালোবাসে না বলে পালায় যায়। এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি। গণতন্ত্রের পুনরুদ্ধারে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ইতিহাস স্কুল মাদ্রাসার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষক সমাবেশে তিনি বলেন, দেশ বিদেশের চক্রান্তকারীরা দেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চায়। রাষ্ট্র মেরামতের জন্য তারেক রহমানের 31 দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান সাবেক এই সংসদ সদস্য। তার অভিযোগ, পরিকল্পিতভাবে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংকট তৈরি করার নীল নকশা চলছে। তাই দলীয় নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং ভূ রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। খুলনায় বিএনএস তিতুমির ঘাঁটি নেভাল বার্থে যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালীর কমিশনিং অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খুলনা শিপইয়ার্ডে নির্মিত জাহাজ বানৌজা বিষখালীর দৈর্ঘ্য 51.6 মিটার এবং প্রস্থ 7.5 মিটার। জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ 21 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। অনুষ্ঠানে নৌবাহিনীর সদর দপ্তরের কর্মকর্তা সহ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 11টি দান বাক্সে এবার পাওয়া গেছে 8,21,34,300 টাকা। জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার হাসান চৌধুরীর উপস্থিতিতে 3 মাস 11 দিন পর সকালে দান বাক্সগুলো খোলা হয়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় 400 জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নেন। এর আগে গত 17 আগস্ট পাগলা মসজিদের দান বাক্স থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার ছাড়াও 7,22,13,046 টাকা পাওয়া যায়। প্রতিষ্ঠা 53 বছর পর প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। প্রায় 700 কোটি টাকা ব্যয়ে 55 থেকে 65,000 টন ধারণ ক্ষমতার 2টি বাল্ক কার্গো বা খোলা পণ্যের জাহাজ কিনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া প্রথমবারের মতো 250 কোটি টাকা নিট মুনাফা করেছে বিএসসি। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। 1972 সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট 44টি জাহাজ সংগ্রহ করে, যার প্রত্যেকটি সরকারি টাকায় কেনা। ক্রমাগত লোকসান, অনিয়ম ও দূরদর্শিতার অভাবে কমে আসে জাহাজের সংখ্যা। তবে 2018-19 সালে নতুন করে 6টি জাহাজ পেয়ে প্রাণ ফেরে বিএসসিতে। সবশেষ অর্থ বছরে প্রতিষ্ঠানটি ইতিহাসের সর্বোচ্চ 250 কোটি টাকা মুনাফা করেছে। আর সে কারণেই প্রথমবারের মতো নিজেদের টাকায় জাহাজ কিনতে যাচ্ছে বিএসসি। এরই মধ্যে সবশেষ বার্ষিক সাধারণ সভায় 2টি বাল্ক জাহাজ কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আমরা 3 ধরনের অপশনে গিয়েছি। একটা হচ্ছে যে ব্র্যান্ড নিউ শিপ, অথবা কোনো ইয়ার্ডে জাহাজ তৈরি হচ্ছে তারা সেল করে দিচ্ছে, অথবা অফ দ্য শেলফ। বাট অফ দ্য শেলফের আমরা একটা ফিলোসফি ডেভেলপ করেছি, দ্যাট হ্যাজ টু বি বিলো 5 ইয়ার্স, যাতে আমরা তার একটা বড় সময় আমাদের ফ্লিটে ইউজ করতে পারি। ব্র্যান্ড নিউ হলে নিঃসন্দেহে জাহাজ তৈরি করতে লাগবে প্রায় 2 বছর থেকে 30 মাসের মতো। আর যদি অফ দ্য শেলফ হয়, যেটা আমরা চলমান আছে, অ্যাক্টিভ সার্ভিসে আছে, বাট সেটা বয়স যদি 5 বছর নিচে হয়, দেখা যাবে যে কেনার পরে হয়তো কিছু রেনোভেশনের মাধ্যমে সরাসরি আমরা ব্যবসা সংযুক্ত করতে পারবো। বিএসসির টাকায় 2টি জাহাজ কেনাকে ইতিবাচক বলছে নৌ পরিবহন সংশ্লিষ্টরা। তো আমরা চাই যে আসলে বিএসসি নিজস্ব একটা জাহাজ থাকবে, পতাকাবাহী, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ। আমাদের সুনাম যেরকম বিদেশে ছড়িয়ে পড়বে, প্লাস পাশাপাশি আমাদের অর্থনৈতিকভাবে আমরা অনেক বেশি লাভবান হব। অন্যদিকে বর্তমানে বিএসসির বহরে থাকা 5টি জাহাজই চলছে আন্তর্জাতিক রুটে। নতুনগুলো নিয়েও একই ভাবনা বিএসসির। চার্টারিংটা আমরা একটা থার্ড পার্টির মাধ্যমে এই জন্য করি যাতে আমরা প্রফিট মার্জিনটা বেশি থাকে। বিকজ এই জাহাজ যদি আমাদের এখানে থেকে আমাদের চার্টারিং করতাম, তাহলে আমাদের যে ফিক্সড অপারেটিং কস্ট আছে, অতীতে দেখা গেছে স্টাডি করে যে বাংলাদেশ থেকে কনটেক্সটে এটা করলে ওই ফিক্সড অপারেটিং কস্ট অনেক সময় ওঠে না। বিকজ এই মুহূর্তে আমরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি আমরা অপারেট করছি। যখন নিজেরা চার্টারিং করছি, দেখা গেছে যে আমাদের রুট খুব লিমিটেড হয়, যেটা আমাদেরকে অনেক সময় লসের দিকে নিয়ে যায়। এছাড়াও কার্গো পাওয়ার ক্ষেত্রে যে ব্যাপ্তি এবং যে
ফ্রেইট রেট সেটা ঠিকমতো পাওয়া যায় না। এদিকে সরকারি অর্থায়নে জাহাজ কেনার পর এবারই প্রথম সরকারকে 475.25 কোটি ঋণের প্রথম কিস্তির টাকা পরিশোধ করেছে বিএসসি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার হলরুমে আয়োজিত সংলাপে দেশের শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় বিভেদ ভুলে একত্রে কাজ করা আহ্বান জানান বক্তারা। উন্নয়ন সংস্থার শার্প আয়োজিত সংলাপে জেলার মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেন। জৈব সার উৎপাদন করে সাড়া ফেলেছেন রংপুরের এক নারী উদ্যোক্তা। প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তৈরি এই জৈব সার চাহিদা মেটাচ্ছে আশেপাশের জেলার কৃষকদের। কৃষি বিভাগ জানায়, এই সার ব্যবহারে খাদ্য উৎপাদনে যেমন নিরাপদ, তেমনি ফসল আবাদেও খরচ হয় কম। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পড়াশোনা কৃষি নিয়ে, করেছেন ডিপ্লোমা। লেখাপড়া শেষ করে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ থেকে শুরু করলেন সার উৎপাদন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জিন্নাতুল ফেরদৌসকে। 5 বছর আগে স্বামী তাজুল ইসলামকে সাথে নিয়ে শুরু করেন ট্রাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট উৎপাদন। সহযোগিতায় এগিয়ে আসে কৃষি বিভাগ, দেয় অর্থ সহায়তা। এখন তার খামারে প্রতি বছর 6,000 টনের বেশি জৈব সার এবং 4,000 লিটারের বেশি নির্যাস তৈরি হচ্ছে। সারের কাঁচামাল যোগানের জন্য পাশেই গড়ে তোলা হয়েছে গবাদি পশুর খামার। এই এলাকায় জনপ্রিয়তা অর্জন করছে, ফসল অনেক ফলন বৃদ্ধি পাইছে এবং রোগ বালাই থেকে মুক্ত এবং বিষ মুক্ত খাদ্য নিয়ন্ত্রণ করার জন্য এই ট্রাইকোলেসেট আমি ব্যবহার করি। উদ্যোক্তা জিন্নাতুল জানালেন, বছরে খামার থেকে তার আয় হচ্ছে 25 থেকে 30 লাখ টাকা। সরকারি সহায়তা পেলে আরও পরিসর বাড়িয়ে উত্তরাঞ্চল জুড়ে কৃষি উৎপাদনের ক্ষেত্রে অবদান রাখার স্বপ্ন দেখেন তিনি। এই প্রকল্পটি আমার এই এলাকায় এবং উত্তরবঙ্গের চাহিদা অনেকটাই পূরণ করতে পারবে। আর এটি বিষমুক্ত ফসল, মাটির উর্বরতা, মাটির ধারণ ক্ষমতা রক্ষা, প্লাস রাসায়নিক সার, বিশেষ করে ফসল উৎপাদনে যে ব্যয়টা লাগে সেটা অনেকটাই, প্রায় 40 থেকে 60% কমাই দেয় এই ট্রাইকো কম্পোস্ট বা জৈব সার। উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি অফিসের। মহিলা কিছু শ্রমিক কাজ করে যাচ্ছেন, তারা কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। পাশাপাশি এই এলাকায় জৈব সার উৎপাদনের একটা জনপ্রিয়তা বেড়েছে এবং আমাদের এই উদ্যোক্তাকে ওনাকে অনুসরণের মাধ্যমে আরও কিছু কৃষক এই ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট উৎপাদনে উৎসাহিত হচ্ছে। শুধু কৃষকদের সারের চাহিদা মেটানো নয়, এই খামার কাজের সুযোগ করে দিয়েছে স্থানীয় দরিদ্র মানুষের, খুলে দিয়েছে আয়ের পথ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রায় 100 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে চিনি উৎপাদন শুরু করল নাটোর সুগার মিল। ডোঙ্গায় আখ নিক্ষেপ করে চলতি মৌসুমে চিনি উৎপাদন কার্যক্রমে উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক আবুল কালাম আজাদ। চলতি মৌসুমে নাটোর সুগার মিলে 90,000 মেট্রিক টন আখ মাড়াই করে 5,130 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভুইয়া জানান, এবছর লক্ষ্য পূরণ হলে লোকসান কিছুটা কমিয়ে আনা যাবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বরিশালের চরমোনাই মাদ্রাসা ময়দানে আয়োজিত 3 দিন ব্যাপী মাহফিল। 27 নভেম্বর বাদ জোহর শুরু হয়ে আজ সকালে শেষ হয় লাখো মুসলিমের আধ্যাত্মিক এই মিলন মেলা। আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাইয়ের পীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মোনাজাতে ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। সাভারের চতুর্থ দিনের মতো অনুষ্ঠিত হল ঢাকা জেলার ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। সকালে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে এ টুর্নামেন্টের খেলা শুরু হয়। আজকের খেলায় প্রথম রাউন্ডে অংশ নেয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এতে 3-0 গোলে বিজয়ী হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় রাউন্ডের খেলায় বিজয়ী হয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারা 4-3 গোলে ইস্টার্ন ইউনিভার্সিটিকে হারায়। আর তৃতীয় রাউন্ডের খেলায় গণ বিশ্ববিদ্যালয় 5-0 গোলে হারায় বিজিএমইএ ইউনিভার্সিটি অ্যান্ড ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে।
প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় খেলোয়াড় ইমতিয়াজ সুলতান জনি, ইস্পাহানি টি লিমিটেডের ব্যবস্থাপক বিপণন সুব্রত দে ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ATN বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।